শুভঙ্কর, হ্যাঁ হ্যাঁ, বল। প্রফুল্লদা ট্রাই করছে, নেটওয়ার্কের সমস্যার জন্য কানেক্ট হচ্ছে না, একটু রিকোয়েস্ট করো। হ্যাঁ, আমি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আর একবার অনুরোধ করছি এই প্রোগ্রামে জয়েন করে থাকার জন্যে, কারণ আমাদের স্পিকার তার নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঠিক জয়েন করতে পারছেন না। 1-2 মিনিটের ভিতরেই জয়েন করবেন। হ্যাঁ, জয়েন করেছেন প্রফুল্ল। হ্যাঁ প্রফুল্ল জয়েন করে, ঠিক আছে। আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে প্রফুল্লদা, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। আমরা বিভিন্ন রাষ্ট্রের সংবিধানকে অনুসরণ করি, আমাদের সংবিধান তৈরি করেছি। সেগুলোর মধ্যে আয়ারল্যান্ডের ডিপিএসপি, আয়ারল্যান্ড সংবিধানের যে ব্যবস্থা আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, যেটা আমাদের সংবিধানে আছে যে রাষ্ট্র এই কাজ করা উচিত নাগরিকের জন্য, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজ জন্য এই কাজ করতে হবে, নাগরিকের কর্তব্য, এগুলো সব আমরা সেখান থেকে অনুসরণ করেছি। কানাডার যে সিস্টেম আছে, ফেডারেল সিস্টেম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সে কানাডার সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে আমরা অনুসরণ করছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো আমাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এই যে ফেডারেল সিস্টেম, এটাকে আমরা কানাডার কনস্টিটিউশন থেকেই অনুসরণ করেছি। ফ্রান্সর যে ফ্রিডম অফ ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি, এগুলো হচ্ছে আমরা ফ্রান্সের সংবিধান থেকে অনুসরণ করেছি। অস্ট্রেলিয়ার সংবিধানকেও আমরা অনুসরণ করেছি। অস্ট্রেলিয়ার ফ্রিডম অফ ট্রেড এন্ড কমার্স, বাণিজ্য ব্যবসায়ের যে স্বাধীনতা, এটা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকেই অনুসরণ করেছি। সাউথ আফ্রিকার যে সংবিধান রয়েছে, সেখানে আমাদের যে সংবিধানের যে 368 ধারা আছে, আমাদের সংবিধানে 368 ধারাতে বলা আছে যে সংবিধান সংশোধন কিভাবে করা যেতে পারে। এই সংবিধানের সংশোধনের যে প্রক্রিয়া, এটাকে আমরা হচ্ছে অস্ট্রেলিয়ার যে সিস্টেম আছে, সেই অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অনুসরণ করি। সাউথ আফ্রিকার সংবিধান, এটা সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি। জার্মানির সংবিধান থেকে আমরা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে যে মৌলিক অধিকার গুলো এবলিশন হয়ে যায়, যে যখন হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন কার্যকারী হয়, আর্টিকেল 352, 356, 360, সংবিধানের এই যে 3টি ধারা আছে, এই ধারা কার্যকারী যদি হয়, জাতীয় জরুরিকালীন পরিস্থিতি কিংবা রাজ্যের জরুরিকালীন পরিস্থিতি কিংবা আর্থিক ক্ষেত্রেও জরুরিকালীন পরিস্থিতি যদি ঘোষণা করা হয়, তাহলে ব্যক্তির মৌলিক অধিকার কি হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা জার্মানির কনস্টিটিউশন থেকে অনুসরণ করছি। আমরা সোভিয়েত রুশের সংবিধানকে অনুসরণ করছি। সোভিয়েত রুশের যে আইডিয়া অফ জাস্টিস, আইডিয়া অফ সোশ্যাল জাস্টিস, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস, এগুলো হচ্ছে আমরা সোভিয়েত রুশের সংবিধান থেকে গ্রহণ করেছি। জাপানের সংবিধান থেকে আমরা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বা বিধির দ্বারা স্থাপিত প্রক্রিয়া, এই ব্যবস্থাটি আমরা হচ্ছে জাপানের সংবিধান থেকে অনুসরণ করি। প্রায় মোর দেন 10 কনস্টিটিউশন আমরা অনুসরণ করেছি, তাদেরকে বিশেষভাবে তার দ্বারা প্রভাবিত হয়েছে। সুতরাং আমাদের এই সংবিধানের মধ্যে জাতীয় সংহতির মূল মন্ত্র রয়েছে। জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে, ঐক্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিছু কিছু মন্ত্র রয়েছে। তার মধ্যে যে প্রেরণা, যেগুলো আমাদেরকে প্রেরণা দিয়ে সংবিধান কার্যকারী হবার সময়ে আমরা হচ্ছে 395টি ধারা পেয়েছিলাম। দীর্ঘতম সংবিধান আমি আগে বলেছি, এবং ইট ইজ দ্য লংগেস্ট এন্ড লার্জেস্ট রিটিন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সব থেকে হচ্ছে এটা বৃহৎ এবং লিখিত সংবিধান। 395 ধারা যখন কার্যকারী হলো, তখন 395টি ধারা ছিল, এবং প্রথম ধারাতে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। প্রথম ধারাতেই বলা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত,
shall be a union of states. এই প্রথম ধারা থেকে আমাদের যে জাতীয়তাবোধের কথা আমরা পেতে পারি, সেখানে ইট রিফ্লেক্টস ইন্ডিয়া এন্ড ভারত, এই দুটোই হচ্ছে এক, এই দুটোই শব্দ হচ্ছে এক, আর ইন্ডিয়া যাকে সেটাই ভারতবর্ষ। সো এই প্রথম ধারাতে এটি রিফ্লেক্টস দ্যাট ইন্ডিয়া এন্ড ভারত এই দুটোই শব্দ হচ্ছে এক, এবং আমাদের রাষ্ট্র এই রাষ্ট্র হলো একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাষ্ট্র। তার অর্থ হচ্ছে কেন্দ্র সরকার থাকবে, রাজ্য সরকার থাকবে, কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় থাকবে। এটা হচ্ছে প্রথম ধারাতে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এ ইউনিয়ন অফ স্টেটস, অনেক রাজ্যের সমাহার, প্রত্যেক রাজ্যের মধ্যে সমন্বয় থাকবে, সম্পর্ক থাকবে, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় থাকবে। এটা হচ্ছে প্রথম ধারাতে বলা আছে, এবং প্রথম ধারা আমাদেরকে একটি সূত্রে জন্য বলেছে। এটি ডিনোটস ইন্ডিয়া ইজ ওয়ান ইরেসপেক্টিভ অফ differences, presence of different provinces and provincial government. বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকার রাজ্য সরকার থাকলেও ইন্ডিয়া ইজ ওয়ান। সো আর্টিকেল 1 of the constitution denotes that India is one. All are tied together. প্রত্যেকে একটি সূত্রে বন্ধনের মধ্যে রয়েছে, সবাই একটি সূত্র এবং একটি বন্ধনের মধ্যে বিন্ধি হয়ে রয়েছে। So this is the first expression of the constitution under article 1. এটা হচ্ছে আর্টিকেল 1 এর প্রথম অভিব্যক্তি, যে ভারত হচ্ছে একটি দেশ, আমরা একতা সূত্রেই আমাদেরকে বেঁধে রাখতে হবে। এটা হচ্ছে ভারতের সংবিধানের প্রথম ধারার অভিব্যক্তি, এবং প্রথম ধারা আমাদেরকে প্রেরণা দিচ্ছে যে আমাদের মধ্যে ঐক্য স্থাপনা করতে হবে। আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন রাজ্যের সরকার আছে, বিভিন্ন রাজ্যের লোক, কিন্তু আমরা এক। In the preamble of the constitution it is also written, সেখানে ভারত যে সংবিধান আছে, সংবিধানের প্রথম মুখবন্ধ রয়েছে। প্রথমে সেই মুখবন্ধতে লেখা আছে, প্রথম যে লাইনটি লেখা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। প্রথমে দেখবে যে সংবিধান যে মুখবন্ধ বা প্রস্তাবনা আছে, সেই প্রস্তাবনাতে উল্লেখ করা আছে আমরা ভারতের জনগণ, বা উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য সংকল্প করছে। এটি ডিনোটস দ্য পপুলার সোভারেন্টি, এটা হচ্ছে লৌকিক সার্বভৌমত্বকে উল্লেখ করছে, এবং যে সারা ভারতবর্ষের মানুষ এই সংবিধানের রচনাকারী, যারা হচ্ছে সংবিধান সভার সদস্য ছিল, তারা শুধু একমাত্র এই রচনা করেনি, তারা এই ভারতবর্ষের জনসাধারণের প্রতিনিধি, এবং তারা এই ভারতবর্ষের মানুষের জন্য সংবিধান লিখছে, এবং পরোক্ষভাবে ভারতের জনসাধারণ হচ্ছে এই সংবিধানের নির্মাতা বা লেখক, এবং তাদের জন্য এই সংবিধান কার্যকারী হচ্ছে, এবং তারা সংকল্প করছে যে টু মেক ইন্ডিয়া এ সোভারেন স্টেট, এবং তারা সংকল্প করছে যে ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। তার অর্থ হচ্ছে সার্বভৌম রাষ্ট্র হচ্ছে যে ইন্টারনালি ইন্ডিপেন্ডেন্ট, এক্সটার্নালি ফ্রি, আর ভিতরে এবং বাহ্য ব্যাপারে ইন্টারনালি এন্ড এক্সটার্নালি ইন্ডিয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফ্রি। তার উপরে কেউ কোনো এক্সটার্নাল স্টেট কোনো চাপ দিয়ে তার মত নিজের আমাদের স্টেট উপরে চাপিয়ে দিতে পারে না। It denotes that India is one and India is a sovereign state. So আন্তর্জাতিক স্তরে আমরা মুক্তভাবে আমাদের মতামত দিতে পারি। এটা সংবিধানের প্রথম ধারাতে বলা আছে, প্রথম লাইনে লেখা আছে, প্রস্তাবনাতে লেখা আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া we resolve to constitute India into a sovereign, democratic and republic country. সংবিধানের এই প্রস্তাবনাতে বলা আছে to provide justice to all its citizens. সংবিধানের এই প্রস্তাবনাতে নেক্সট লাইনে বলা আছে to provide justice to all its citizens. প্রত্যেক নাগরিকদেরকে ন্যায় দিতে হবে, ন্যায় প্রদান করতে হবে।
এখানে কোনো ভেদভাবের আচরণ নেই। প্রত্যেক নাগরিককে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রদান করতে হবে। এটা হলো সংবিধানের জাতীয় সংহতি প্রতিষ্ঠা ক্ষেত্রে একটি অবদান। রাষ্ট্র কোনো সংবিধানে কোনো ভেদভাব আচরণ করছে না। বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষ জন্য কোনো ভেদভাব আচরণ এখানে পরিদৃষ্ট হয় না। So the constitution ensure to provide justice to all its citizens in justice in social, economic and political level. রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে ন্যায় প্রদান করার জন্য এই সংবিধান হচ্ছে এনশিওর করছে, সুনিশ্চিত করছে কোন নাগরিক অন্যায়ের সম্মুখীন হবে না, কোন নাগরিকের প্রতি অন্যায় প্রদর্শন করা যাবে না, কোন নাগরিকের প্রতি ভেদভাব কিছু আচরণ করা যাবে না। এই বর্ণের লোক, এই ধর্মের লোক, এই অঞ্চল লোক, তার প্রতি অন্যায় হলে শোনা যাবে না, এরকম কিছু নাই। সো এই সংবিধান প্রত্যেককে একই ধরনের বিবেচনা করে। সো it denotes the unity and the integrity. Article 15 of the Constitution assures all its citizens that the state shall not discriminate against any citizen on grounds of race, religion, caste, sex and place of birth. সংবিধানের যে 15 ধারা আছে সেখানে বলা আছে the state cannot discriminate on the grounds of religion, sex and place of birth. জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এক্ষেত্রে কোনো ভেদভাব আচরণ করতে পারবে না, কোনো ব্যক্তি করতে পারবে না, রাষ্ট্র ব্যক্তি করতে পারবে না। সংবিধানের 15 ধারাতে কোনো ব্যক্তি যদি কোন এই ধরনের বিভেদ আচরণ করে, রাষ্ট্র যদি কোনো বিভেদ আচরণ করে, তাহলে so constitution assures every citizen not to discriminate on any ground. বিভেদ আচরণ করতে পারবে না, কেউ বিভেদ আচরণ করতে পারবে না। সো এটা হচ্ছে আমাদের একটা ঐক্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সংবিধান আমাদেরকে প্রেরণা দিচ্ছে, সংবিধান আমাদেরকে একতা সূত্রে বেঁধে রাখার জন্য প্রেরণা দিচ্ছে। সংবিধানের 14 ধারাতে বলা আছে প্রত্যেক ব্যক্তি সাম্যের অধিকার উপভোগ করতে পারবে। তার অর্থ আইনের কাছে every individuals, every citizens are equal before law in equal. প্রত্যেক ব্যক্তি আইনের কাছে সাম্যভাবে বিবেচনা করা হবে, সমান বিবেচনা করা হবে। সরকার সংবিধানের ঊর্ধ্বে নয় এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার থাকলেও কেন্দ্রের একটি সরকার, রাজ্যের একটি সরকার থাকলেও কেউ কোনো বিভেদ আচরণ করতে পারবে না, ইনইকুয়াল ট্রিটমেন্ট করতে পারবে না। নোবডিজ আর অ্যাবভ দি ল, নোবডিজ আর অ্যাবভ দি কনস্টিটিউশন। সংবিধানের ঊর্ধ্বে কেউ নেই, বিকজ দ্য গভর্নমেন্ট উইল রান অন দ্য বেসিস অফ দি কনস্টিটিউশন। যেখানে যে সরকার থাকলেও কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। তো শাসন ব্যবস্থা চলছে, যে শাসন ব্যবস্থা যেখানে এই ফেডারাল সিস্টেমে যেখানে যে রাজ্যে যে সরকার, যে দলের সরকার থাকলেও কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। প্রত্যেক রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা অনুসারে শাসন চলে। সুতরাং সংবিধান বলে দিয়েছে কেউ কার মধ্যে কোনো বিভেদ আচরণ করতে পারবে না। সুতরাং ভারতের সংবিধানে কোনো ভেদভাবকে প্রশ্রয় দিয়ে না। জাতীয় ঐক্য, সংস্কৃতি প্রতিষ্ঠা ক্ষেত্রে সংবিধানের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি বা সরকার সংবিধানের উল্লঙ্ঘন করে বা সংবিধানের বিহিত ব্যবস্থা করে না, তাহলে সংবিধান তার জন্য ব্যবস্থা করে রেখেছে। একটি ধারা উল্লেখ করেছে, সংবিধানের 32 ধারা প্রত্যেক নাগরিককে অধিকার প্রদান করেছে যে সাংবিধানিক প্রতিকারের অধিকার। 32 ধারাতে কনস্টিটিউশনাল রেমেডিজ এরকম ব্যবস্থা করা আছে। যদি কোনো ব্যক্তি সংবিধানের উল্লঙ্ঘন করে, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো রাজ্য কিংবা কেন্দ্র সরকার সাংবিধানিক ব্যবস্থার উল্লঙ্ঘন করে, অন্যায় প্রদর্শন করে, তাহলে সেক্ষেত্রে নাগরিক বা রাজ্য, কেন্দ্র
সরি উচ্চ আদালত কিংবা সর্বোচ্চ আদালত কাছে দিতে পারে সংবিধানের 32 ধারা অনুসারে। সংবিধান 32 ধারা অনুসারে প্রত্যেক নাগরিককে এবং প্রতিষ্ঠানকে 5টি রিট পিটিশনর ক্ষমতা প্রদান করেছে। যে রিট গুলি হলো হ্যাবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহাই, এরকম 5টা রিট পিটিশনর ক্ষমতা প্রদান করেছে। এই 5টি আদেশ বা ক্ষমতা মাধ্যমে নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান নিজেকে সুরক্ষা প্রদান করতে পারে। অতএব প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা ইত্যাদি সংবিধান প্রশ্রয় দিয়ে না। সংবিধানের লক্ষ্য হলো জাতীয় সংহতির মাধ্যমে রাষ্ট্রের বিকাশ করা। এছাড়াও আমাদের সংবিধান বিভিন্ন অল ইন্ডিয়া সার্ভিসেস ক্রিয়েট করেছে, যেরকম আইএস, আইএফএস ইত্যাদি। এই সেবার মাধ্যমে প্রত্যেক রাজ্যের মধ্যে সমন্বিত থাকার জন্য এবং ব্যবস্থা করার জন্য প্ল্যানিং কমিশন বি গঠন করেছে। এখন সে তার পুনর্গঠন হয়েছে। প্ল্যানিং কমিশন নামটা পরিবর্তন করে এখন তার বদলে নীতি আয়োগ সৃষ্টি করা হয়েছে। সুতরাং ভারতের সংবিধানে অনেক ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থাগুলি প্রত্যেক নাগরিককে একটি সূত্রে বেঁধে রাখার জন্য, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য, জাতি, ধর্ম, বর্ণ, আঞ্চলিকতাবাদ, ধর্ম, সংস্কৃতি এ সমস্তের মধ্যে কিছু বিভেদ যেরকম না হয় তার জন্য ব্যবস্থা করা আছে আমাদের এই সংবিধানে, যেগুলো আমরা আলোচনা করলাম। এগুলো সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা আজ করলাম। আরো অনেক ব্যবস্থা রয়েছে যেগুলো হচ্ছে ভারতের সংবিধানের মধ্যে রয়েছে। নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সেই নীতিগুলি, সেই ব্যবস্থাগুলি প্রেরণা দিয়ে যে কোনো ভেদভাব কেউ আচরণ করতে পারবে না, করা উচিত নয়, বিকজ উই আর ওয়ান। আজ আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ প্রফুল্লদা, আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আজকে এই বক্তব্যে আমরা শুনলাম সংবিধানের বিভিন্ন ধারাতে যেগুলো বিভিন্ন দেশ থেকে আমরা নিয়েছিলাম, সেইগুলো সম্পর্কে ডিটেলসে জানলাম। তাছাড়া এই পুরো লেকচারের মাধ্যমে আমরা বহু অজানা তথ্য জানতে পারলাম। এরপর আমি এখানে উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে অনুরোধ করব, তারা যদি কিছু বলতে চান তো দু এক কথা বলতে পারেন। এই প্রোগ্রামে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দকে অনুরোধ করব, তারা যদি কিছু বলতে চান এই প্রোগ্রামে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই শেষ পর্যায়ে অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন পর্যায়ে প্রথমে আমি ধন্যবাদ জানাই ভট্টর কলেজের অধ্যক্ষ মহাশয়কে। তার সহযোগিতা ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। এরপর ধন্যবাদ জানাই ভট্টর কলেজের অ্যাডভাইজারি কমিটির মেম্বারদের। তারা তাদের মূল্যবান সময় থেকে এই অনুষ্ঠানের জন্য সময় দিয়েছেন। এছাড়া ভট্টর কলেজের সমস্ত বিভাগের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে, তারা সমস্ত বিষয়ে আমাদের সহযোগিতা করেছেন। আমরা যে কোনো বিষয়ে যে সময় গিয়েছি সবসময় তাদের কাছ থেকে আমরা হেল্প পেয়েছি।
সবশেষে ভট্ট কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং ভলেন্টিয়ারদের ধন্যবাদ জানাই, তারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্যারেদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আর একবার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আচ্ছা সার্টিফিকেটের কথাটা একটু বলে দাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আজকে প্রোগ্রামের যে সার্টিফিকেটের জন্য একটা লিঙ্ক তৈরি করা হয়েছে, গুগল ফর্মের লিঙ্ক। ওই লিঙ্কটা আমি এই চ্যাট বক্সে শেয়ার করছি। তোমরা এখানে চ্যাট বক্স থেকে সেই 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 ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের। ফর্মটা খুবই সোজা ফর্ম, নাম রয়েছে, কলেজের নাম রয়েছে, আর ঠিকানাটা দেওয়া আছে। হ্যাঁ, এই তিনটে জিনিস ফিল আপ করে তারপরে তোমাদের ইমেলটা ঠিক করে ফিল আপ করবে, কারণ ইমেলেই তো সার্টিফিকেটটা যাবে। ইমেলটা যদি ভুল দিয়ে দাও কিন্তু তোমাদের সার্টিফিকেটটা যাবে না। হ্যাঁ, তো ইমেলটা, নাম আর কলেজের নাম, এই তিনটে জিনিস যেন ঠিক থাকে। এই তিনটে জিনিস ঠিক দিলেই কিন্তু ঠিকঠাক সার্টিফিকেটটা চলে যাবে। আমি এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি সার্টিফিকেটের যে লিঙ্কটা। চ্যাট বক্সে তোমরা চেক করো, লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখো। ফিডব্যাক লিঙ্ক https://form.gle বলে যে লিঙ্কটা দেওয়া আছে, সেইটাতে ক্লিক করলেই দেখবে একটা গুগল ফর্ম খুলে যাবে। সেই ফর্মটা ফিল আপ করবে তোমরা। প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর নাম দিতে হবে, তারপর কলেজের নাম, তারপর ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট না করলে কিন্তু সার্টিফিকেট যাবে না।